তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর যে পর্ষদ টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে 403 পেজের। আমি তো এর আগে করাচ্ছিলাম 14 আর 15 অঙ্কগুলো, তো আজকে আমি সেই 14-15 করাবো 403 পেজের, ঠিক আছে। তো প্রথমে অঙ্কটা দেখো, 4-এর 14 নম্বরে 1-এর অঙ্কটা কি বলেছে দেখো। একটি দুই মুখ খোলা লোহার লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটির 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। ভালো অঙ্ক, সোজা অঙ্কই দিয়েছে। দেখো এরকম একটা চোঙ আছে, এরকম একটা চোঙ আছে, ঠিক আছে। চোঙটা বলেছে কিন্তু ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ মানে এই হলো চোঙের ফাঁপা অংশটা, ভেতরটা কিন্তু পুরো ফাঁপা, ঠিক আছে। এটা হলো ফাঁপা চোঙ, ঠিক আছে। এবার এই চোঙের কি কি দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে দেখো, বলেছে দেখো চোঙের উচ্চতা 2.8 মিটার, এই চোঙের উচ্চতা হচ্ছে 2.8 মিটারে দিয়েছে, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখো। আর কি দিয়েছে, এই চোঙের এত সেন্টিমিটার, এই কি বলেছে না চোঙটির অন্তঃব্যাস 4.6। দেখো এইখান থেকে এটা কি অন্তঃব্যাস, আর এইখান থেকে এটা কি বহিঃব্যাস। অন্তঃব্যাস দিয়েছে কত 4.6 ডেসিমিটার, ব্যাস দিয়েছে ব্যাস মানে এটা পুরোটা 4.6, পুরোটা দিয়েছে কত 4.6, মানে আর কত হচ্ছে 4.6 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2.3। এটা হলো ব্যাসার্ধ, মানে এই ব্যাসার্ধটা হবে এটা, এই ব্যাসার্ধটুকু মানে এই ব্যাসার্ধটুকু হবে এটা 2.3। আর এই ব্যাসার্ধের মান বের করতে তোমাকে বলেছে, ব্যাস না ব্যাসার্ধ, ব্যাসের মান বের করতে বলেছে, মানে পুরো মানটা তোমাকে বের করতে বলেছে, এই পুরো মান ব্যাসের মানটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, অঙ্কের মধ্যে দিয়ে কি দিয়েছে দেখি। অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে এই ফাঁপা চোঙটার আয়তন দিয়ে দিয়েছে। তার মানে দেখো ফাঁপা চোঙটার আয়তন অ্যাকচুয়ালি কি, ফাঁপা চোঙটার আয়তন দেখো এই পুরো চোঙটা, মানে এই চোঙের বাইরে বহিঃব্যাসার্ধ, ঠিক আছে, এটা বহির্বৃত্ত টাইপের ধরো, আর এই অন্তর্বৃত্ত, মানে নর্মাল তুমি ভাবো, ধরো বৃত্ত দিয়ে আমি তোমাকে যদি বোঝাই, যদি গোলক দিয়ে এই পুরো জিনিসটা থেকে যদি এইটুখানি এই মাঝের অংশটুকু বাদ দিই, ধরো ফাঁপা দিচ্ছি আমি, এই পুরো ব্যাপারটা থেকে মানে এই পুরো জিনিসটা থেকে এই ভেতরের অংশ পুরো জিনিসটা থেকে যদি আমি এইটুখানি অংশ বাদ দিই, মানে এই পুরো ব্যাপারটা দেখো, এটা তো মেন অংশটা, ঠিক আছে। তাহলে কি বেরিয়ে যাবে, আমার এই অংশটা বেরিয়ে পুরো জিনিসটা থেকে যদি আমি ফাঁপা অংশটা বাদ দিই, তাই তো, তার মানে কি পুরো আয়তন থেকে ছোট আয়তনটা বাদ দিতে হবে, তাহলে আমার বেরিয়ে যাবে তোমার আয়তনের সাথে শর্তানুসারে হয়ে যাবে। তাহলে কি কি দিয়েছে না, চোঙের অন্তঃব্যাসার্ধ কত হবে, চোঙের প্রথমে অন্তঃব্যাসার্ধ কত হবে, অন্তঃব্যাসার্ধ হচ্ছে 4.6 ডিভাইডেড বাই 2 মানে 2.3 কিসে আছে ডেসিমিটার, ঠিক আছে। চোঙের বহিঃব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, চোঙের বহিঃব্যাসার্ধটা ধরে নিই, আচ্ছা চোঙের উচ্চতাটা লিখে নিই আগে। চোঙের উচ্চতা কত দিয়েছে 2.8 মিটার দিয়েছে, দুজনেই চোঙের উচ্চতা 2.8 মিটার। তাহলে যদি আমি এটাকে বাদ দিই, এই মিটার ডেসিমিটার নিয়ে যাই, তাহলে এটাকে হয়ে যাবে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 28 ডেসিমিটার বেরিয়ে গেল। এবার চোঙের বহিঃব্যাসার্ধ ধরি চোঙের বহিঃব্যাসার্ধ আর ডেসিমিটার। এবার অঙ্কের মধ্যে দেখো তোমার কি দিয়ে দিয়েছে, ফাঁপা চোঙের আয়তন দিয়ে দিয়েছে। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা কি, নর্মাল আগে ভাবো, ধরি চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন, দুমুখ খোলা ফাঁপা চোঙের আয়তন, দুমুখ খোলা ফাঁপা চোঙের আয়তন কি আমরা জানি। চোঙের আয়তন নর্মাল কি, নর্মাল দেখো আমি ডাইরেক্ট করছি ওখানে, পাই ধরো এটা বহিঃব্যাসার্ধ, ফেলো নাকি পাই আর স্কোয়ার এইচ, কথা বলছি,
আর অন্তঃব্যাসার্ধ কত, মানে এই জিনিসটার আয়তন কত, মানে এই যে এই যদি এখান এটা নিয়ে এটা ধরো তুমি চোখ এটা নেই, তাহলে চোখের আয়তন কি হয় পাই আর স্কয়ার। আবার এই বাইরের অংশটুকু বাদ দিলে ধরো ভেতরের অংশটুকু আছে, তাহলে ভেতরের অংশটা মানে এটা কত, মানে এটা মানে ধরো সাপোজ বড় হাতের আর, আর এইটা মানে হচ্ছে ধরো ছোট হাতের আর। তোমাকে যদি বলা হয় এই যে বাইরের ব্যাসার্ধটা বের করো, ধরো আমি এখানটা লিখছি, তাহলে বাইরের ব্যাসার্ধ মানে কত, বড় হাতের আর পাই আর স্কয়ার এইচ। ছোটটা ভাবলে কি হবে, পাই আর স্কয়ার এইচ, ওখানেও তাই। তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, পাই আর কি কমন যাচ্ছে, এইচ কমন যাচ্ছে, পড়ে থাকছে কত দেখো, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, পাই এইচ ইন ব্যাকেটের মধ্যে বই ব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ, মানে বই ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার, ব্যাস এই হয়ে গেল ফর্মুলা। তাহলে এখানেও সেটা আমি লিখে দিই, পাই আর স্কোয়ার, আগে পরে লিখলে কবে, এরকমভাবে লিখে দিলাম আমি। আচ্ছা এইচটা এখানে দিই, পাই এইচ হয়ে গেল। তাহলে পাই মানে হচ্ছে 22/7, এইচ মানে 28, আর স্কোয়ার, এখানে তো এক আরই ধরেছিলাম না, অন্তঃব্যাসার্ধ কত ধরেছিলাম, বহিঃব্যাসার্ধ কত ধরেছিলাম আর, ঠিক আছে, এখানে এখানে তো ধরেছিলাম তাই জন্য, তাহলে বহিঃব্যাসার্ধ ধরেছিলাম আর অন্তঃব্যাসার্ধ ধরে নিলাম কত, এই যে 2.8, সরি 2.3, ঠিক আছে। এখানে ফর্মুলাটা লেখা থাক সুবিধার জন্য, আমি এখানে ফর্মুলাটা লেখালাম কিন্তু বোঝানোর জন্য, জাস্ট ফর্মুলাটা লেখালাম, ঠিক আছে। আর এখানে সূত্রটা দিচ্ছি, তাহলে এখানে ছোট আর মানে এখানে কি ধরেছিলাম, বহিঃব্যাসার্ধ মানে কি ধরেছিলাম আমি 8 ডেসিমিটার, আর অন্তঃব্যাসার্ধ মানে কত, অন্তঃব্যাসার্ধ মানে আমি জানি 2.3 হোল স্কোয়ার, এটা দাঁড়ালো। এবার কি দেখো এর অ্যান্সার দিয়ে দিয়েছে, এই যে এর অ্যান্সার কত দিয়েছে দেখো, এই যে 84.48। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে, লিখতে পারি যে 22/7 ইন্টু 28 ব্যাকেটের ভেতরে আর স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা ঘন ডেসিমিটার লিখলাম না তো, ঘন ডেসিমিটার, তাহলে মাইনাস 2.3 স্কোয়ার ইজিক্যাল টু 84.48। তাহলে দাঁড়াচ্ছে কত, এগুলো সব ওদিকে পাঠিয়ে দিই, এদিকে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস, এটাকে ভেঙে নিই, 23 গুণ 23.23, 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, 9, 6 12, 2, 4 1 5, 529, 5.29 ইজিক্যাল টু, এগুলো সব ওদিকে পাঠিয়ে দিচ্ছি দেখো, 8 8 4 4 8 গুণ 7/22 গুণ 1/28, কাটাকুটি করো, পয়েন্ট তুলে 1 2 0, কাটাকুটি করি আমি প্রথমে 7 দিয়ে, 4 7 28, ফের 4 দিয়ে, 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8, ফের 2 দিয়ে, 11 2 22, 2 দিয়ে, 2 1 2, দুটো সংখ্যা একসাথে নেবো, তাহলে 0, 5 2 10, 5 2 10, 6 2 12, 11 দিয়ে ডাইরেক্ট যাবে, 9 11 99, 6 11 66, ঠিক আছে। তাহলে যদি পয়েন্ট তুলে দাও তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, 5.29 ইজিক্যাল টু, এটা হবে পয়েন্ট, দুটোর পর পয়েন্ট হবে, কারণ 100 মানে দুটোর পর পয়েন্ট নেবে 0.96, তাহলে এটাকে ওদিক নিয়ে চলে যাও, আর স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে ওদিক নিয়ে চলে গেলে 0.96 প্লাস ওদিকে চলে গেলে তাহলে 5.29, ঠিক আছে। তাহলে যোগ করলে দাঁড়াচ্ছে কত, আর স্কোয়ার ইজিক্যাল টু, এটা যদি যোগ করি 9 6 15 5, হাতে রইল 1, 9 6 15 5, হাতে রইল 1, 9 2 11, 1 12 2, হাতে রইল 5 1 6, দুটোর পর পয়েন্ট, ব্যাস। এবার এটাকে আমি তুলে দিই, স্ক্রুট ওভারটাকে তুলে দিই, ওদিকে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে ওদিকে গেলে, তাই তো। তাহলে আর স্কোয়ার আর ইকুয়াল টু, ওদিকে গেলে বর্গমূল 6.25, কত হচ্ছে দেখি, আচ্ছা পয়েন্ট তুলে দিই, মানে এটাকে এদিক নিচে নামিয়ে দিই, পয়েন্ট তুললে এখানে একটা, এখানেই করি তো, আবার আলাদা করে রাখাটা করছি, আচ্ছা নিচের লাইনেই করি, 625 আর নিচে কত হচ্ছে 100, আর ইজিক্যাল টু 625, নিচে তো 10/10, 10 ইন্টু
10, উপরেরটা 25 হবে। হ্যাঁ, 25 গুণ 25, কারণ 625 রুট 25 হয়, তাহলে দাঁড়ালো কত? 25/10, মানে আর ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 2, একটা পর পয়েন্ট এত 5। তাহলে ব্যাসার্ধ কত দাঁড়ালো দেখো, ব্যাসার্ধ ইকুয়াল টু 2.5 ডেসিমিটার। তাহলে আমার চেয়েছে অঙ্কের মধ্যে কি, ব্যাসার্ধ চেয়েছে, ব্যাস চেয়েছে। সুতরাং বহির্ব্যাস ইকুয়াল টু বহির্ব্যাস ইজিক্যাল টু 2.5 ইন্টু ডবল হবে, তাহলে 5 দুগুণে 5 আর 5 ডেসিমিটার, এত ডেসিমিটার। তাহলে কত বেরালো দেখো, 5 ডেসিমিটার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি 2 এর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট গোলক পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বাবৃত্তাকার দণ্ড তৈরি করলো। দণ্ডটির দৈর্ঘ্য কত নির্ণয় করো। সোজা অঙ্ক দিয়েছে একদম। এরকম একটা গোলক আছে, সেই গোলকটা থেকে একটা লম্বাবৃত্তাকার দণ্ড মানে এরকম একটা তৈরি করেছে। এরকম একটা দণ্ড তৈরি করেছে, ঠিক আছে। এবার কি কি দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, 4.2 দৈর্ঘ্য মিটার ব্যাসার্ধ নিরেট গোলক। তাহলে গোলকের ব্যাসার্ধ কত, 4.2 কি আছে, সেমি। আর তোমার যে লম্বাবৃত্তাকার দণ্ডটা তৈরি করেছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাস দিয়েছে 2.8, সরি তার ব্যাস দিয়েছে, এর দিয়েছে কত 2.8। তাহলে ব্যাস সমান সমান কত হচ্ছে 2.8 ডিভাইডেড বাই 2, ব্যাস দিয়েছে তো দেখে নি, এত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত এটা। এবার তোমাকে কি বলেছে, তার মানে কি বলেছে, এর উচ্চতাটা কত, এইখান থেকে এই যে উচ্চতাটা কত তোমাকে বের করতে বলেছে। তাহলে কি করব, নর্মাল অঙ্কের মধ্যে কি করব, যেহেতু এই গোলকটা থেকে এরকম ধরনের একটা দণ্ড তৈরি করে, তার মানে কি এই গোলকে যতটা পরিমাণ জিনিস আছে, লোহা যতটা পরিমাণ লোহা আছে, এটা লোহা বলেছে তো, দণ্ডকে গলিয়ে পিটিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা নিরেট গোলক। তার মানে এর মধ্যে যতটা জিনিস আছে, এর মধ্যে ততটা জিনিস আছে, তার মানে এর আয়তন আর এর আয়তন দুটো সমান, ঠিক আছে। একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে ধরে নিই তোমার গোলকের ব্যাসার্ধ, যেটা দিয়েছে সেটা আগে লিখে নিই। ব্যাসার্ধ কত, 4.2 সেমি। নেক্সট, চোঙের দণ্ডের লম্বা দণ্ডের ব্যাসার্ধ কি দিয়েছে, 2.8 ব্যাস দিয়েছে, তাহলে 2.8 ডিভাইডেড বাই 2 মানে 1.4 সেমি বেরিয়ে গেল। এবার উচ্চতা দেওয়া নেই, তাহলে ধরি লম্বা দণ্ডের দৈর্ঘ্য h সেমি, ঠিক আছে। এবার কি করব, এর আয়তন আর এর আয়তন দুটো সমান, তাহলে আমি ডাইরেক্ট শর্তানুসারে লিখে দিচ্ছি। যেহেতু এটা চেয়েছে তাহলে এটা রাখছি, তাহলে এর যা আয়তন এতে ততটা পরিমাণ আছে, ঠিক আছে। আমি এটা বাঁ দিকে রাখছি। আর গোলকটা 4/3 পাই আর কিউব সমান সমান পাই আর স্কোয়ার এইচ, মানে 4/3 গুণ 22/7 গুণ 4.2 গুণ 4.2 গুণ 4.2 সমান সমান 22/7 ইন্টু আর কত জানো, 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ দেওয়া নেই। তাহলে এইচটার দিকে থাক, সব এদিকে নিয়ে চলে আসো। 4/3 গুণ 22/7 গুণ 4.2 কি চেয়েছে দেখে নিই আগে, শুধুমাত্র দণ্ডটির দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে। 4.2 গুণ 4.2 গুণ 7/22
গুণ 1.4 ইন্টু 1/1.4 হয়ে গেছে। পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, হ্যাঁ একটা কম হয়েছে, ইন্টু 4.2 ডিভাইডেড বাই 10 ইন্টু 7/22 1/1.4 ইন্টু 1/1.4 ইজিক্যাল টু এইচ। কাটাকুটি করবো, তুললাম এই পয়েন্টটাকে, তুললে 0, তুললে 0, চলো 0 0 0 0 হয়ে গেল। আচ্ছা 22 22 7 7 14 তোমরা 3 14 42 3 14 42 3 3 কাটা 14 দিয়ে 14 28 3 14 42। আচ্ছা আর কিছু পড়ে আছে এখানে 42 4 আর নিচে কি পড়ে আছে 10, কাটাকুটি আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে হচ্ছে কত দেখো, 3 4 12, 12কে 42 দিয়ে যদি আমি গুণ করি, 12 দুগুণে 24, 4 4 48 49 50, 504/10 ইকুয়াল টু এইচ। আমি ঘুরিয়ে নিচ্ছি ডাইরেক্ট, এইচ ইকুয়াল টু 504 করে নিলাম। তাহলে এইচ ইকুয়াল টু বেরাচ্ছে কত, দুটো একটার পর পয়েন্ট হবে 50.4 এত সেমি। তাহলে উচ্চতা ইকুয়াল টু লিখে দিই, উচ্চতা ইকুয়াল টু দণ্ডটির 50.4 সেমি। পুরো অঙ্কটা সেমিতেই ছিল তো, এত দেখিয়ে দেখবি সেমি, হ্যাঁ এত সেমি বেরিয়ে গেল। একদম সহজ অঙ্কই দিয়েছে মোটামুটি। চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, 66 ডেসিমিটার দীর্ঘ, এটা 66 হবে না, এটা 6.6 হবে। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেটকে আয়তঘনাকার টুকরো গলিয়ে তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসে কয়টি নিরেট গোলকে ঢালাই করা যাবে, প্রতিটি গোলকে কত ডেসিমিটার ধাতু থাকবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি যদি আঁকি, এরকম একটা ধরো আয়তঘনক রয়েছে, এরকম একটা ধরো আয়তঘনক রয়েছে, ঠিক আছে। এই আয়তঘনককে গলিয়ে কি তৈরি করেছে, গলিয়ে ডেসিমিটার ব্যাস বিশিষ্ট নিরেট গোলক তৈরি করে ঢালাই করে আবার নিরেট গোলক তৈরি করেছে, এরকম গোলক তৈরি করেছে, ঠিক আছে। কি কি দিয়েছে দেখি, এর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 66 মিটার, 6.6, 4.2 হচ্ছে তোমার উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ 4.2 1.4, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1.4, 6.6, 4.2, 1.4। আর এর কি দিয়েছে দেখি, যে ধাতু দিয়েছে ব্যাস 2.1, এরকম একটা ব্যাস দিয়েছে 2.1। তাহলে এর ব্যাসার্ধ কত, 2.1 ডিভাইডেড বাই 2, সব কিছু একইতে আছে, ডেসি সব ডেসিতে আছে। বলেছে এরকম একটা আয়তঘনক দিয়ে এরকম ধরনের ব্যাস বিশিষ্ট অর্থাৎ 2.1 ব্যাস বিশিষ্ট এরকম ধরনের কটা নিরেট গোলক তৈরি করা যাবে। তার মানে এটা একদম ভাবো, কোনো কিছু দিয়ে তৈরি, ধর কথা বলছি, ধর এটা গোলক নয়, এটা তো চোখ, ধর এরকম ধরনের দিয়ে এরকম ধরনের কটা টুকরো করা যাবে। অ্যাকচুয়ালি আমি কি করছি, এটাকে ছোট ছোট ভাগে পরিণত করছি, ছোট ছোট ভাগ করছি। তার মানে কি, এটা থেকে এটা ভাগ করছি, পরিষ্কার। এখানেও তাই, এই বড় জিনিসটা থেকে এরকম ছোট ছোট ইয়ে তৈরি করতে, মানে এটা থেকে ছোট ছোট টুকরো করছি, তার মানে এর আয়তন থেকে এর আয়তনকে ভাগ করতে হবে। অর্থাৎ এটাতে যতটা পরিমাণ জিনিস আছে সেটাকে এইটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো কটা তৈরি করছি, ঠিক আছে। এটা তো বের করতেই বলেছে। আর কি বলেছে বলতো, এর আয়তনও চেয়েছে, এটা কতটা পরিমাণ আছে সেটাও চেয়েছে, ঠিক আছে। তাহলে অঙ্কের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি টুকি। তাহলে কি আছে, এটা আয়তঘনকার বিশিষ্ট একটি তামার নিরেট আয়তঘনকার। তাহলে তামার নিরেট আয়তঘনকার কি বলেছে, টুকরো। তাহলে আয়তঘনকার তামার টুকরো, ঘনাকার তামার টুকরোর দৈর্ঘ্য যা যা দিয়েছে সেগুলো লিখি। দৈর্ঘ্য দিয়েছে 6.6 কিসে আছে অঙ্কটা, ডেসিমিটার।
প্রস্থ 4.2 ডেসিমিটার, উচ্চতা 1.4 ডেসিমিটার। ঠিক আছে, এগুলো মুছে দিলাম। হলো? আচ্ছা, তাহলে আয়তঘনাকার তামার টুকরো কত হচ্ছে? আয়তঘনাকার তামার টুকরোর আয়তন আমরা জানি কি আয়তঘনকের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কাটা গুণ করার দরকার নেই, এখানে রেখে দাও। এত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার কি করব? এই যে ছোট ছোট যে গোলক তৈরি করেছি ব্যাস বিশিষ্ট, তার আয়তন বের করব। তাহলে দেখি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ 2.1 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার। ডেসিমিটার। ঠিক আছে, তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন কত না? 4/3 আমরা জানি পাই মানে 22/7 ইন্টু আর কিউব, মানে 2.1 ডিভাইডেড বাই 2, 2.1 ডিভাইডেড বাই 2, 2.1 ডিভাইডেড বাই 2 যে। ঠিক আছে, তাহলে পয়েন্ট তুলি 0, পয়েন্ট তুলি 0, পয়েন্ট তুলি 0। দেখো আমার এটা থেকে এটা কটা তৈরি হয়েছে, আমি যদি এই জিনিসটা থেকে এটা ভাগ করে দিই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এরও আয়তন চেয়েছে। তাহলে আমি এখানে বের করে নিই এর আয়তন করে কাটাকুটি করে। তাহলে কাটাকুটি করলে 7 দিয়ে 3 7 21, 3 আর 3 কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার কি করব? 4 দিয়ে এটা ডাইরেক্ট কাটবে, ছোট ছোট করে কাটাবার। 11 দিয়ে, 11 দুগুণে 22, 10 দুগুণে 20, নিচে 10 নিয়ে আসার চেষ্টা করো। 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 2 দুগুণে 2, 10 দুগুণে 20। তাতে কি সুবিধা হবে? পয়েন্টটা নিতে সুবিধা হবে। নিচে তাহলে কত দাঁড়ালো দেখো? 1 0 0 0, 1000 দাঁড়ালো। আর উপরে তাহলে কত হচ্ছে দেখি? 21 আর 21 গুণ 11, তাই তো? 21 আছে, 21 আছে আর 11 আছে। তাহলে আমি যদি করি 21 গুণ 21, 21 একে 21, হাতে রইল 2, 21 দুগুণে 42 আর একে 42 আর 2 এ 44, 441। 441 সঙ্গে যদি আমি 11 গুণ করি, 11 কে 11, 11 কে 11, 4 11 44, কে 45 এর 5, হাতে রইল 4, 4 11 44 আর 4 48, এত বেরালো। তাহলে অ্যান্সার কত বেরাচ্ছে? আমি এই পাশে করছি, 1 2 3টের পর পয়েন্ট, তাহলে 4.851 ঘন ডেসিমিটার, ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার বেরালো। ঠিক আছে, এবার চেয়েছে একটা কিন্তু উত্তর বেরালো, আর উত্তর চেয়েছে আয়তঘনক দিয়ে কটা টুকরো করা যাবে। তাহলে লিখি আয়তঘনকের তামার টুকরো থেকে গোলক পাওয়া যাবে। লিখি আয়তঘনাকার তামার টুকরো থেকে, আয়তঘনাকার তামার টুকরো থেকে গোলক পাওয়া যাবে, গোলক পাওয়া যাবে কি বলেছি? এর আয়তন থেকে এর আয়তন বিয়োগ করব। এর আয়তন কত? 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ডিভাইডেড বাই না, এইটা ভাগ করবে না, ডাইরেক্ট এই যেটা করেছিলেন ওইটা দিয়ে ভাগ করো, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা দিয়ে কাটাকুটি করলেও হয়। ঠিক আছে, এটা দিয়েই করছি। 4.851 পয়েন্টটা তুললাম। তাহলে এখানে 1 2 3টে শূন্য, এখানে পয়েন্ট তুললাম,
একের পিঠে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, কারণ তিনটে পয়েন্ট উঠছে, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে। এবার এটা দিয়ে এটা কাটাকুটি করি। প্রথমে 3 দিয়ে করি, 3 একে 3, 3 6 18, 3 একে 3, 3 7 21, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ঠিক আছে। 7 দিয়ে 7 দুগুণে 14, 3 7 7 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 7 21, 7 একে 7, 11 দিয়ে যাবে। আচ্ছা 11 দিয়ে 11 দুগুণে 22, 11 দিয়ে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 কে 11, 21 দিয়ে কেটে দাও, 21 দুগুণে 42, পরে কি হয়েছে দেখেন, এটা 2, এখানে একটা 2 আর এখানে একটা 2, টোটাল অ্যান্সার কত বেরোলো? 8টি। তাহলে এরম ধরনের থেকে এরম ধরনের কটা পাবো আমি? 8টি। আর এর আয়তন কত? এই যে 4.851 ঘন ডেসিমিটার। এই দুটো অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা কি না, 15 দাগের যে 3টে রাশিবিজ্ঞানের অঙ্ক, সেটা 1 নম্বরের অঙ্কটা কি বলছে, নিচের তথ্যের গড় নির্ণয় করো, কিন্তু গড়ের পদ্ধতিটা বলে দিয়েছে, কল্পিত গড় পদ্ধতি। সাধারণত তোমাদের একটুখানি নিশ্চিন্তে থাকো, ম্যাক্সিমাম 90% শিওর যে তোমাদেরকে কোনো মানে নিয়ম বলে দেবে না, মানে যে কোনো পদ্ধতি তুমি করতে পারো। যেমন কল্পিত গড় পদ্ধতি, আমরা জানি যে গড় 3টে পদ্ধতি, যৌগিক গড়, কল্পিত গড়, আর একটা হচ্ছে তোমার ক্রমবিচ্যুতি গড়। তো মোটামুটি চিন্তা করতে হবে না, তোমাদেরকে যে কোনো পদ্ধতি করলেই হবে। এখানে দিয়ে দিচ্ছে তোমাদের কল্পিত গড় পদ্ধতি, তবুও সোজা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, তাহলে তো দেবে না, ঠিক আছে। তো চলো কি কি আছে কল্পিত গড়ে, কি কি লাগবে? শ্রেণী সীমানা, সেমই লাগবে, শুধু এক্সট্রা কয়েকটা আসবে। কি কি আছে? শ্রেণী সীমানা লাগবে, শ্রেণী মধ্যক, ওখানে যা লিখেছে এখানেও তাই লাগবে, শ্রেণী মধ্যক মানে এক্স আই। আর কি লাগবে? পরিসংখ্যা মানে এফ আই। এখানে এক্সট্রা কি ঢুকছিল, ওখানে কি ঢুকছিল? এফ আই আর এক্স আই, এখানে একটা এক্সট্রা ঢুকবে ডিআই, মানে হচ্ছে কি এক্স আই মাইনাস এটা কি আমি পরে আসছি। আর লাস্ট হচ্ছে এই যে এফ আই আর ডিওয়াই, আগেবার কি ছিল, এটার এটা গুণ করতে হবে, এটার এটা গুণ করতে হবে, ঠিক আছে। এফ আই আর ডিআই, ঠিক আছে। শ্রেণী সীমানা কত থেকে কত বলেছে? 25 থেকে 35, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, আর 65 থেকে 75। পরিসংখ্যা কি কি দিয়েছে দেখে নি। 4 10 8 12 6, 4 10 8 12 6। শ্রেণীর মধ্যক এদের মাঝখানে, এই দুটোকে বিয়োগ মানে কি করি আমরা জানি যে এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 30, 40, এটা হবে 50, এটা হবে 60, এটা হবে 70। এবার ডি মানে দেখো এক্স আই মানে তো এগুলো সবকে এক্স আই বলে, আর এ বলতে কি এদের মধ্যমাটা, মাঝখানটা। তাহলে এখানে মাঝখান কোনটা? দেখো এখানে 1 2 3 4 5, তাহলে মাঝখান হচ্ছে কোনটা? তার মানে এটা এ লিখবে না, কিন্তু আমি এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? এইটাকে এ বোঝাচ্ছে, ঠিক আছে। এবার করো সেটাই। এবার যদি 6টা থাকে তাহলে এই যদি 8টা থাকতো তাহলে তুমি মাঝখান বুঝতাম, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই হতো। তাহলে আমি কি করছি ভালো করে দেখে নাও। এ কি বলেছে? x1 এক্স আই থেকে কি করতে বলেছে? এই লাইনের প্রথমে এক্স আই থেকে এ বিয়োগ, এক্স আইও এটা এও এটা, তাহলে কথা এটা সবসময় 0 হয়। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এক্স আই বলতে এটা উল্টো দিকে হচ্ছে, এক্স আই বলতে এটা মানে কত? 40, আর এ মানে কোনটা? এ মানে তো এটাই 50, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে দেখো? -10। কত দাঁড়াচ্ছে? -10। সেম ভাবে এটা যদি আমি করি, 40-এর বদলে কি লিখছি এখানে? 30, ঠিক আছে। এক্স আই 30, আর এ মানে কত? এ মানে হচ্ছে 50, তাহলে এখানে দাঁড়াবে কত? 20। কত দাঁড়ালো? -20, ঠিক আছে। নিচের দিকে তো করি এবার আমি, এটা কত আছে? এ কত আছে? বা নিচের দিকে নামবো, এ কত আছে?
দেখো এই যে 60 আছে, তাহলে 60 মাইনাস 50 তাহলে কত হচ্ছে 10। পরেরটায় কত হচ্ছে দেখো 70, এক্স মানে হচ্ছে 70 আর এ মানে হচ্ছে কত 50, তার হচ্ছে কত 20। তাহলে এটা হয়েছিল 10, এটা হয়েছিল প্লাস, এটা হয়েছিল 20। এবার এই অঙ্কের একটা নিয়ম আছে, এত কিছু ভাবে চিন্তা তোমার কিছু করার দরকার নেই। তাহলে কি করবো স্যার, দেখো যেটা এ ধরেছে সেটা সবসময় 0 হয়, একদম সহজ নিয়ম, একদম মুখস্থ বিদ্যা বলতে পারো। এ যেটা হয় সেটা সবসময় 0 হয়, তারপরে উপর দিকেগুলো এই যে ডিফারেন্সগুলো সে করা পারে। এদের দুজনের মধ্যে কত ডিফারেন্স আছে 10, তাহলে এখানে অবশ্যই এই উপর দিকে সব উঠবে কি 10 ঘর করে, মানে 10-এর ঘরের নামটা পড়বে -10, তারপরে একটা -20, যেহেতু 10 করে, যদি 5 ঘর করে হতো এই ডিফারেন্সটা তাহলে এটা 5 ঘর করে হতো মাইনাস, আর নিচের দিকে ওই একই সংখ্যা প্লাস করে হবে। ধর এখানে 10, এখানে ধর আরেক ঘরটা, তাহলে কত হতো 30, তার ঘর থাকলে 40, উপরে হলে -30 মাইনাসের মতো 10 ঘর করে হলে, ঠিক আছে, সোজা নিয়ম। মানে এত কিছু করার কিচ্ছু দরকার নেই, সবসময় খেয়াল রাখবে এটা হবে 0, উপর দিকে ওটা মানে এদের দুজন ডিফারেন্স কত 10, তাহলে -10 দেখো, ঠিক আছে। এরপরটা কত এর সাথে ডিফারেন্স কত 20, তাহলে -20। সেম ভাবে নিচের দিকে নামো, এই উপরটা যা হবে নিচের দিকে শুধু প্লাস করে সেগুলো বসিয়ে দেবে, একদম নিয়ম, মানে পাতি বাংলায় করা এটা, ঠিক আছে। আর আসল ব্যাপার হচ্ছে এরকম ভাবে আসে। এবার করি 4 দুগুণে 8 -80, 10 10 100 -100, 8 0 0, 12 10 কে 120, 6 দুগুণে 100, 6 দুগুণে 12, 120। তাহলে কি করি আমরা ফর্ম, এটা FI যোগ করব আর সামেশান DI আর FI যোগ করব। এরা যোগ করলে কত হচ্ছে 14, 14 আর 22, 22 দিয়ে 24, 24 আর দেশে 34, 34 আর 6 40। এটা যোগ করে কত হচ্ছে দেখো, এইটা যোগ করে হচ্ছে -180, এটা বিয়োগ করে হচ্ছে, আর এটা কত হচ্ছে দেখো 240। এটাকে এরকম ভাবে করবে, ঠিক আছে, এরকম রাফ করে নেবে, এটা ডাইরেক্ট করবে, রাফে না, এটা ডাইরেক্ট করবে। এবার দেখো 180 থেকে 240 বিয়োগ গেলে কত দাঁড়ায় 60 দাঁড়ায়, +60, ঠিক আছে। আচ্ছা, কল্পিত গড়ের ফর্মুলাটা কি লিখে দিই, এখানে একটু ফর্মুলা একটু চেঞ্জ হবে। কল্পিত গড় একটু মনে রাখতে হবে, একই ওটারই মতন, শুধু এখানে একটা এক্সট্রা জিনিস আছে কি, এই যে এটা আসবে, এই যে a প্লাস সেম আগেরটা যেমন করেছিলেন না FI XI, এটা করে FI DI আর FI সেম জিনিসের মতন। তাহলে এটা কত হচ্ছে, এ কত ছিল 50 প্লাস এটা কত ছিল 60 ডিভাইডেড বাই এটা ছিল 40, 0 0 কাটা, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 50 প্লাস 3 2 মানে এটা হচ্ছে 1.5 হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার দাঁড়ালো কত, এখানে লিখলাম অ্যান্সার দাঁড়ালো 51.5। কত দাঁড়ালো দেখো 50, 51.5 কিন্তু অ্যান্সার দাঁড়ালো, কত দাঁড়িয়েছে 51.5। কি বললাম বুঝতে পেরেছো, পরীক্ষার হলে তোমাদের টেনশন করতে হবে না, কল্পিত গড় দ্বারা দিলেও কোনো ব্যাপার না, একদম সহজ, বরঞ্চ আরো সহজ। কি বললাম আরো সহজ হয়ে যাবে, দেখবে সংখ্যাটা অনেক কমে যাবে। কি বললাম বুঝতে পেরেছো। আচ্ছা, এর যে পরের অঙ্কটা তোমাকে তোমার ওঝাই অঙ্কন করতে বলেছে, আমি করাচ্ছি না কারণ ওটা হবে না এখানে। তারপরটা হচ্ছে নিচের সংখ্যা প্রয়োজন সংখ্যা গুরুমান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের 300, এই যে অঙ্কটা আমি যে করলাম 396 পেজে, এই অঙ্কটা তোমাদের 396 পেজে 15 দাগে দেখবে যে 3-এর অঙ্কটা আমি করে দিয়েছিলাম, সেই অঙ্কটাই কিন্তু এখানে দিয়েছে। কোনটা 396 পেজে 15 দাগে 3-এর যে অঙ্কটা সেটা কিন্তু এটা এখানে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 14 দাগের আর 15 দাগের অঙ্ক করালাম, 300 কত পেজে না 403 পেজে, তাই তো 403 পেজের আমি করালাম। তো এদের মধ্যে বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, অর্থাৎ যে 4টে অঙ্ক করালাম, এই 4টে অঙ্ক যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, বা এই আগের অঙ্কটা যদি করালাম সেটা যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।